ওই কঠিন সময়টা আমি অনেক কষ্ট করে পার করতে পারছি। এখন আল্লাহ আমাকে একটা, তখন ভার্জিনের একটা খুব বিশাল মার্কেট ছিল। তখন ভার্জিনের সাথে আমাদের ফাইটিং করে মজুটাকে একটা টিকে রাখা অনেক দরকার। উপরে নেওয়ার জন্য অনেক ফাইটিং করা লাগছে। আপনার জীবনে প্রথম জবটা কোন জায়গাতে হয়? আরেকটা কোম্পানিতে যাই, ডাইপার কোম্পানিতে। আমি তো জানতাম না এটা যে একটা ডাইপার কোম্পানি। আমার আব্বাকে যখন জানাইছি, আমার আব্বা খুব খুশি হয়েছেন, আমার আম্মাও খুশি হয়েছেন, এমন আমার আম্মাও কেঁদে দিয়েছেন আমার সাথে। যে তারা এটা অনেক দিনের আশা করতেছিল যে একটা আমার ছেলে অনেক বড় হবে। তো সিলেটে আপনি লাস্ট যখন আসেন রিজনাল ম্যানেজার হয়ে আসেন, তো তখন এটা অনুভূতিটা কেমন? আসলে আমার অনুভূতিটা তখন, দুপুরে লাঞ্চে অনেক সময় টাকা থাকতো না, তখন যদি একটা সিঙ্গারা খেতে পারতাম দুপুরে, এটা অনেক কিছু মনে হতো যে আজকে আমি অনেক বড় একটা নিয়ামত পাইছি আল্লাহর কাছ থেকে। এখান থেকে আপনার ইনসেপ্টটাতে আসার যাত্রাটা কিভাবে হইল? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের বিজনেস আড্ডায়। আজকে আমরা বিজনেস আড্ডায় অতিথি হিসাবে পেয়েছি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের রিজনাল ম্যানেজার জনাব রফিকুল ইসলাম স্যারকে। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতে যদি আপনি আপনার সম্বন্ধে কিছু বলতেন আমাদের। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এর হাইজিন ডিভিশনের রিজনাল ম্যানেজার। আমি একজন চাকরিজীবী। আমার বাবা মা আছেন, ফ্যামিলি আছেন, আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। কিন্তু আমার দীর্ঘ সময় চাকরি করতেছি 19 বছর ধরে। আর এর আগে আমার একটা বিজনেস ছিল, যখন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত জি, বিজনেস আমার। এই বিজনেসটা কিসের বিজনেস? এটা আমার বিজনেস ছিল ডিপার্টমেন্টাল স্টোর। তো আসলে ডিপার্টমেন্টাল স্টোরটা আমার 2001 সাল থেকে 3 সাল পর্যন্ত খুবই ভালো গেছিল। পরবর্তীতে আমার 2004-5 সালে আমার বিজনেসটা আমি কন্টিনিউ করতে পারি নাই, বিজনেসটা লস হয়। রিজনটা কি আমাদের কি বলা যাবে? রিজনটা ছিল আসলে আমার একটা আবাসিক এরিয়ার ভিতরে ডিপার্টমেন্টাল স্টোরটা ছিল। তো সেখানে আসলে প্রথম তো আর ক্রেডিট দেয় নাই। পরবর্তী যখন ক্রেডিট দেওয়া শুরু করছি, তখন আসলে ওখানে তো সব থাকে ভাড়াটিয়া। তো সেই কারণে দেখা গেছে অনেকজন থেকে টাকা পাই নাই বা টাকা দেয় নাই, বা মার্কেটে দোকানে ইনভেস্ট মোটামুটি 60-70% ক্রেডিটে চলে গেছে। তার কারণে আমার যে দোকানে পর্যাপ্ত দরকার, পুঁজি দরকার, সেটা আমার ছিল না। ক্যাপিটালটা ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে গেছে। গ্রোসারি বিজনেস বা ডিপার্টমেন্টাল স্টোরে একটা বড় সমস্যা যে ক্রেডিটের কারণে অনেক ব্যবসায়ী কিন্তু ডাউনফল করে। এটা একটা বড় জিনিস। আচ্ছা, আপনি তাহলে চাকরিতে আসলেন কিভাবে, বা এটার যাত্রাটা কি আমাদের কি বলা যায়? জি, আমি যখন দেখেছি যে আসলে বিজনেসটা আমার হচ্ছে না, জি, তখন চিন্তা করলাম যে আসলে বিজনেসটা হচ্ছে না। তখন 2003 সালে আমি বিবাহ করি। 2005 সালে আমার একটা বেবি হয়। তো দেখি গেছে ফ্যামিলির একটা চাপ আমার উপরে চলে আসছে। আমার যে আমার ইনকামটা ছোট ভাইয়েরা আরো ভাই বোন আছে, তারও আমাদের ফ্যামিলিটা একটু বড়। তখন গেছে আমি আর বিজনেসটা করতে পারি নাই। তখন চিন্তা করলাম যে আমি একটা জব নিতে হবে। তখন আমি বিজনেসটা অফ করে দিই। ছেড়ে জবের দিকে মনোযোগী হন। তখন জব করার জন্য একটা মনোযোগী। প্রথম জবটা আপনার বিজনেস এরিয়াটা কোন জায়গাতে ছিল যদি আমাদেরকে বলতেন? জি সরি, বিজনেস এরিয়াটা কোন জায়গাতে ছিল আপনার? ও মানে বিজনেসটা আমি কোথা থেকে শুরু করছি? জি, ও, আমি আসলে একজন কমার্সের স্টুডেন্ট। তো আমি যখন এসএসসি পরীক্ষা দিব এরকম নিয়ে টেনে পড়তেছি, তখন আমার বাবা বললো যে পড়াশোনা একটু ভালো করে করো। আমি বলছি পড়াশোনা ভালো করলে কি করা যাবে? তা পড়াশোনা ভালো করলে তুমি বিজনেস করতে পারবা। তখন ওই যে আমার বাবা বলছে যে বিজনেস করতে পারবা, সেটা আমার আসলে মাথার ভিতরে একটা ঢুকে গেছে। তখন আমি বলছি ঠিক আছে, আমি বিজনেস করব। তখন বাবা 2001 সালে আমার বাবা বিজনেস দিয়ে দিয়েছেন। এটা বাবার এই পুঁজি, আমার ছিল না। তখন আমি বিজনেসটা শুরু করি আর কি। তখন তো আপনার কাছে অনেক বড় একটা প্রেসারে পড়ে গেছিলেন, কারণ পুঁজি দিছিল বাবা, সেকেন্ড টাইম তো পুঁজি চাওয়াটা ডিফিকাল্ট। হ্যাঁ, আসলে আমরা
5 ভাই 2 বোন, আমি মেজো। তখন আমাকে যখন একটা বিজনেস দিয়ে দেয় আমার বাবা, তখন আসলে আমার কাছে মনে হয়েছে বিজনেসটা অনেক ভালো। তখন আসলে মনে করছি বিজনেস ভালো, কিন্তু বিজনেস করতে যায় যে সাকসেসফুল হইতে পারলাম না, সে কারণে আমার বাবা আমার প্রতি মন ক্ষুণ্ণ ছিল তখন, এই আর কি। তখন আসলে বিজনেসটা কন্টিনিউ করতে পারি। আপনার জীবনে প্রথম জবটা কোন জায়গাতে হয়? আচ্ছা, প্রথম জবটা আসলে আমি যখন বিজনেস ক্লোজ করি চিটাগং, আমার বিজনেসটা ছিল চিটাগং পার্কতলি 12 কোয়ার্টারে একটা আবাসিক এলাকায় ক্লোজ করি। তখন চিন্তা করছি যে আসলে আমি চিটাগং কি করব, যদি জব করি তাহলে তো আমাকে অন্য জায়গায় যেতে হবে। তখন মনে করছি ঢাকায় তো মানুষ অনেক চাকরি করে, আমি হয়তো ঢাকায় গেলে একটা ভালো চাকরি জব পাবো। নিতে পারবো। তখন ঢাকা চলে যাই। তো যাওয়ার পরে আসলে আমি জবটা, অনেক জবে আমি গিয়েছিলাম, কোনো জবে আমার মানে যেখানেই গেছি ওখানেই একটু প্রতারণার শিকার হয়েছে। অনেক জব আছে, অনেক ধোঁকাবাজ আছে ঢাকাতে, যে ওরা আসলে একটু যদি আমাদেরকে এক্সপ্লেন করা যাবে যদি? যেমন সম্ভব হয়। আমাকে যেমন এখানে অনেক দেওয়ালে লিফলেট লাগানো থাকে, পেপারে অ্যাড থাকে, এখানে চাকরি দেওয়া হবে। তখন যখন আমি পেপার কাটিং বা লিফলেট দেখে যেতাম, ইন্টারভিউর জন্য? তখন তো দেখা গেত এটা একটা থার্ড পার্টি বা একটা সিন্ডিকেট, যে আমাদেরকে যদি 2,000 টাকা দেওয়া হয় তাহলে আপনাকে এরকম এরকম চাকরি দিব। তারপর দেখা গেছে এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি। তখন ইন্স্যুরেন্সের আপনাকে লোক লোক থেকে টাকা নিয়ে আসতে হবে, ইন্স্যুরেন্স করাইতে হবে। তা আসলে এগুলো করাইতে গেলে তো ঢাকা আমার জন্য নতুন, তখন আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে। তখন আমি একদিন 6 মাস পর আর কি হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখতেছিলাম যে একটা কোম্পানি প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে। যে কোম্পানিটার কথা আপনি বলতেছিলেন যে কোন কোম্পানি দিয়ে শুরু করছে, সেটা ছিল আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। তো ওনার একজন ডেলিভারি ম্যান, একজন এসআর অর্ডার করতেছে এবং একজন ডেলিভারি ম্যান ডেলিভারি দিচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই আমাকে একটা চাকরি দেওয়া যায় কিনা আপনাদের কোম্পানিতে, কারণ আমার তো দোকান ছিল। তখন সেলসম্যানেরা আমার কাছে আসতো দোকানে, তখন তাদের প্রতি আমার একটা ছিল, সহানুভূতি ছিল, একটা দুর্বলতা ছিল। তো আমি চিন্তা করছি এটাই মনে হয় আমি পারবো। তখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, আর ওরা বলছে ঠিক আছে আমাদের অফিসে আসেন, আসে কথা বলেন, দেখেন আপনার চাকরি হয়ে দিতে পারে। এটা 2006 সালে? 2006 সালে, 6 সালে এটা জুন মাসে। জুনে? জি। তখন আপনার কি আকিজে? তখন আকিজে যখন আমি যাই ইন্টারভিউ নেয়, তা আসলে একটা এখানে যখন আমি যাই আমাকে তখন কোনো প্রশ্ন করা হয়নি, আমাকে প্রায় 3 ঘন্টা বসায় রাখছে। ওখানকার ম্যানেজার ছিল, তো পরে আমাকে 3 ঘন্টা পর ডাকছেন, ডেকে বললেন আপনি কোথায় কাজ করছেন, আগে কোন কোম্পানিতে ছিলেন। তা আমি তো কোথাও জব করি নাই, আমি ওনাকে কি আনসার দিব, তো আমি চুপ করে রয়েছি। বলছে ওখানে কি ভালো বেতন দেয় না আপনাকে? তখন আমিও কিছু বলি নাই, মানে আমি চুপ করে আছি, মানে আমি চুপ করে আছি আর ম্যানেজার টাকা গুনতেছে। পরে বলতেছে ঠিক আছে আমাদের এখানে পারবেন, আমি বলছি জি স্যার পারবো। সাইলেন্ট আপনার কাজে তো বলতে লেগেছে? ঠিক আছে আপনি কালকে থেকে আসেন, একটু যান ট্রেনিং করেন, দেখি আপনি পারেন কিনা। তখন ওই ট্রেনিং এর কথা বলার কারণে আমি তখন এরপরের দিন সকালবেলা 7টা 7:30 বাজে আসি। তো আমাকে নিয়ে ট্রেনিং এ পাঠানো হয়। তখন ওখান থেকেই দাঁড়াটা ট্রেনিং থেকেই শুরু, আকিস ফুড অ্যান্ড বেভারেজ দিয়ে শুরু করলাম আমি। আপনি সিলেটে কবে আসছিলেন তখন? আসলে যখন আমি আকিস ফুডে জব করি তখন দেখা গেছে আমার ওয়াইফ আছে, একটা বেবি আছে। তখন আমি চিন্তা করছি যে আমার এখন, তখন আসলে স্যালারিটা কম ছিল, 1800 টাকা বেতন 1800? ছিল। তারা 1800 টাকাই তাদের সেট Starting। করা যে এই পোস্টের জন্য 1800 টাকা। এটা তো 2006 সালের কথা। 2006 সালে। তখন আমি চিন্তা করছি আসলে টাকা বড় কথা না, বড় কথা তো আমি একটা চাকরি পাই আগে, ভালো চাকরি। এক সময় টাকা আসবে। আসবে হয়তো কম বেশ, আমি তো চাকরি করতেছি। তখন আবার দেশের একটা পরিস্থিতি খারাপ ছিল, জেএমবির হামলা ছিল, জঙ্গি হামলা। তখন বেকার থাকলে আমাকে অনেকজনে জিজ্ঞেস করতো যে যে জিজ্ঞেস করতো কোনো জঙ্গি কোম্পানিতে যাও নাই তো? তা আমি বলছি না, আমি আমার দাদি ছিল, দাদি মারা গেছে, উনি আমার প্রায় প্রস্তুত কর।
যে তুমি কি জঙ্গি কোম্পানিতে গেছো নাকি। আমি বলি, না। উনি আমাকে খুব সাজেস্ট করতো যে তুমি গার্মেন্টসে জব করো। তা গার্মেন্টসের জবটা আসলে আমার কাছে কেন জানি একটু ডিফিকাল্ট মনে হয়। মনে হইতো যে এটা আমার জন্য সম্ভব না। তো এটা সেলসম্যানটা আমার কাছে কষ্ট হইলেও মনে হয়েছে যে আমার জন্য পারফেক্ট। তখন আমি আসলে ওখান থেকে শুরু করি আর কি, ঢাকাতে। ঢাকাতে। আর ঢাকার থেকে যখন শুরু করি তখন ওই যে 1800 টাকা বেতন থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত আমার 2200 টাকা বেতন হয়, 400 টাকা বেতন বাড়ে। আমি দেখছি যে আসলে আমার এই টাকা দিয়ে তো আর হচ্ছে না। তখন আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তখন আমি আরেকটা কোম্পানিতে জব করার চেষ্টা করছি বুঝতে পারছি। 2009 সালে। 2009 সিলেটে কত সালে আসা? এই 2009 সালে আমি যখন আরেকটা কোম্পানিতে যাই, ডাইপার কোম্পানিতে। আমি তো জানতাম না এটা যে একটা ডাইপার কোম্পানি। তুরস্কের একটু ব্র্যান্ড ছিল মলফিক্স বেবি ডাইপার, ইউনিয়ন কর্পোরেশন নাম। এটা একটা সময় অনেক পপুলার ছিল। ওই সময় বাংলাদেশে আসলে ডাইপারে ওনারা খুব ভালো করতেছিল। তখন পিএনজি ছিল, প্যাম্পার ছিল, হাগিস ছিল। তার ভিতরে ওনারা নতুন আসছেন, শুরু করছেন। তখন আমাকে পোস্টিং দিছিল সিলেটে, নতুন জায়গা, আরেকটা হ্যাঁ। চ্যালেঞ্জ। তখন আমি 2009 সালে আমি সিলেট চলে আসি। আমার কথা হলো যে আমার স্যালারি দরকার, আমি পরিশ্রম করবো, আমি স্যালারি পাবো, আমার ফ্যামিলি চলবে, ফ্যামিলি আছে। ঢাকার তুলনায় তো সিলেট তখন আপনার জন্য ডিফিকাল্ট হয়ে গেছিল মেবি প্রথম আসা। এটা আসলে ঢাকার তুলনায় সিলেট তো অনেক একটা থাকার মতন পরিবেশ আছে সিলেটে। এবং ঢাকার মানুষগুলো যেমন ইঞ্জিনের মতন, মানে ওনাদের কোনো ইঞ্জিন যেরকম চললে থামে না, 24 ঘন্টা ঘড়ির কাঁটার মতন ঘুরতেই থাকে। এটা সারাদিন পরিশ্রম করে, এদিক দিয়ে গাড়ি, ওদিক দিয়ে গাড়ি, ওদিক দিয়ে মানুষ, ওদিক দিয়ে ধরেন ব্যবসা বাণিজ্য, ওদিক দিয়ে একটা মেশিন। সিলেটে আসার পর দেখলাম যে একটা নীরব জায়গা, এটা নীরব, এবং এখানে কাজ করার একটা পরিবেশ আছে, যে মানুষজনে খুবই আন্তরিক সিলেটের মানুষেরা। ওনারা আসলে ওনারা যাকে ভালোবাসেন তাকে একবারে মন দিয়ে ভালোবাসেন। হ্যাঁ, এটা ঠিক। এটা ওনাদের একটা কিন্তু আমি সিলেটের মানুষের ভালোবাসা জয় করতে পারছি, এটাই আমার একটা বড় সাকসেস আসলে। সিলেটে আসার পর প্রথম যে আপনার মলফ্লেক্স কোম্পানিতে প্রথম আপনি কোন প্রতিষ্ঠানে আর কি আপনার প্রোডাক্টটা ঢুকাইতে পারছিলেন? প্রোডাক্ট হ্যাঁ, কারণ আসলে আপনার সিলেটে কোম্পানিটাও আসার পরে আমি এখানে দেখছি যে সিলেটে আসলে আমাদের এখানে ছিল ফিজ অ্যান্ড কং, একটা বড় কোম্পানি ছিল। তারপরে ছিল এখানে বেবি কর্নার নামে একটা দোকান। তারপরে হৃদয়ন ব্রাদার্স, এরকম আরো বেবি শপ আছে অনেকগুলো। তো প্রথমে আমি যেই প্রোডাক্ট ঢুকাইতে পারছি বা দিতে পারছি সেটা হলো বেবি কর্নার নামে একটা বেবি শপ ছিল, ওখানে আমি প্রথম প্রোডাক্টটা দিয়েছি। জি। তারপর সেকেন্ড হৃদয়ন ব্রাদার্স একটা শপ ছিল, ওখানে দিয়েছি লালদিঘির পাশ। আর এখান থেকে আপনার ইনসেপ্টটাতে আসার যাত্রাটা কিভাবে হইলো? ও আচ্ছা, আমি যখন মলফিক্সে জয়েন করি, পরে 2012 সালে আমি চাকরিটা আসলে চেঞ্জ করে আমি হাগিস বেবি ডাইপারে একটু নিজেকে একটু ক্যারিয়ারের জন্য, ডেজিগনেশন চেঞ্জের জন্য, একটু ভালো স্যালারির জন্য আবার অ্যাপ্লাই করেন। তখন আমি ছিলাম, তখন আমার কাছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একজন, বর্তমানে উনি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, মোহাম্মদ হাবিবুজ্জামান, ওই স্যার সিলেটে আসছেন। উনি সিলেটের দায়িত্বে ছিলেন। তখন ওনাদের সিলেটে আসলে একটা সময় সেলস ছিল না, ওনারাও নতুন শুরু করেছেন। ডাইপার সম্পর্কে ওনাদের সেলসের সম্পর্কে একটু ওনারা বুঝতেছিল যে এখানে আমাদের একটা ভালো লোক দরকার, একটা সেলসম্যান দরকার। তখন আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি ওনাদের কাছে অফারটা পাই। তখন আমি ওদের সাথে যোগাযোগ করি আর কি। ইনসেপ্টটাতে তখন আর কি যাত্রা, এটা কত সালে? এটা 2014 সালে। 2014 সালে। তখন তো আপনার জন্য আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেল, একবার নতুন। ঠিক আছে। আসলে আমার লাইফে আমি যতটা কোম্পানি জব করছি, তারা ওই কোম্পানিগুলোতেই প্রথমেই প্রোডাক্ট নিয়ে আসছে। যেমন আমি আকিস ফুড অ্যান্ড বেভারেজে তখন মজো তারা নিয়ে আসছে, নতুন। তখন ভার্জিনের একটা খুব বিশাল মার্কেট ছিল। তখন ভার্জিনের সাথে আমাদের ফাইটিং করে মজুটাকে একটা টিকে রাখা অনেক দরকার। উপরে নেওয়া
জন্য অনেক ফাইটিং করা লাগছে। এখন তারপরে যখন আমি মলফিসে আসি, তখন বাংলাদেশে পিএনজি পাম্পাস ছিল একটা অনেক বড় মার্কেট। এবং তখন পাম্পাসটা ছিল যখন ডাইপার বাংলাদেশে তো তখন শুরু করে, তখন 1-2% মানুষ ইউজ করতো। ইউজ করতো। এখন তো মানুষ Available. অ্যাভেলেবেল ইউজ করতে চায়, তখন কম ছিল, তখনও আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে যখন আমি ইনসেপ্টায় আসি, তখনও দেখা গেছে যে ইনসেপ্টা নিউ কেয়ার প্রথম নিয়ে এসেছেন, ওনাদের একটা ভালো একটা ইউরো টেকনোলজি দিয়ে শুরু করেছিলেন বাংলাদেশে ভালো একটা ব্র্যান্ড। আপনাদের প্রথম যে টার্গেট যে ছিল সেলসের টার্গেট, এটা কি আপনারা প্রথম বছরই কভার আপ করতে পারছিলেন ইনসেপ্টারটা? আসলে টার্গেট, যারা সেলসে কাজ করে টার্গেটটাকে যদি ভয় পায় তাহলে হবে না, সেটা ভালোবেসে নিতে হবে। প্রত্যেকটা জায়গায় টার্গেট আছে, মানুষের টার্গেট ছাড়া কখনোই মানুষ এগোতে পারে না। তো যে টার্গেটটা ওনারা দিয়েছেন, ইনশাল্লাহ আমি প্রথম মাসে না পারলে দ্বিতীয় মাসে আমি কভার আপ করে ফেলছেন। কাভারেজ করতে পারছি। যেখানে আমার একটা সিলেটে একটা বড় পরিচিতি ছিল, সবার সাথে আমার একটা সম্পর্ক, রিলেশনশিপ ডেভেলপ ছিল, তার কারণে আমি প্রোডাক্টটা প্রত্যেকটা আউটলেটে দিতে পারছি। আপনার এই বিজনেস ক্যারিয়ারের যে সময়টা সবচেয়ে বেশি ডিফিকাল্টি আপনি কখন ফেস করছিলেন? যদি বলেন কষ্টের, যে আমার কষ্টর সময় গিয়েছিল আমি যখন চাকরিতে জয়েন করি, আকি স্টুডেন্ট বেভারেজে এসআর হিসাবে। তখন আসলে আমার পকেটে টাকা নেই। জি আপনার কল্যাণপুর থেকে, শ্যামলী থেকে আমার হেঁটে হেঁটে আমি মাজার গেট পর্যন্ত গাবতলিতে আসতাম। তখন ওখান থেকে ড্রাইভার ভ্যান গাড়ি চালাইতো, আমি সেলসে যেতাম। কিন্তু দুপুরের লাঞ্চের অনেক সময় টাকা থাকতো না। তখন যদি একটা সিঙ্গারা খেতে পারতাম দুপুরে, এটা অনেক কিছু মনে হতো যে আজকে আমি অনেক বড় একটা নিয়ামত পাইছি আল্লাহর কাছ থেকে। সেই সময়টা আসলে আমার অনেক কঠিন ছিল। এটা। আর সেলসের দিকে ওই কঠিন সময়টা আমি অনেক কষ্ট করে পার করতে পারছি। এখন আল্লাহ আমাকে একটা ধৈর্য ধরে করতে পারছি বিধায় আল্লাহ আমাকে আজকে আপনাদের সামনে একটা রিজনাল ম্যানেজার হিসেবে বসাইতে পারছি। হ্যাঁ, এটা একটা ঠিক। আল্লাহ কখন কি হবে। ওই সময়টাই ছিল আসলে কঠিন আর কষ্ট, জি। এই আর কি। মানে ওইটা আপনার জন্য সবচেয়ে ডিফিকাল্ট এবং ফাইটিং পিরিয়ড ছিল। ফাইটিং ছিল যে একটা মানুষ সারাদিন কষ্ট করে দুপুরবেলা লাঞ্চ করতে পারবে না, এর চেয়ে কষ্ট কি হতে পারে। তো এটাকে আপনি আল্লাহর রহমতে কভার আপ করে একটা সময় ভালো একটা জায়গাতে আসতে পারছেন, এটাই একটা বড় শুকরিয়া আল্লাহ। আসলে সত্যিকার অর্থে কি, ওখানে একজন ম্যানেজার ছিল, তো ওনাকে আমি বলতাম যে স্যার আপনারা, আমি এত পরিশ্রম করি, এত কম স্যালারি দেন, এতে তো আমার ফ্যামিলি বা আছে কম, আমার তো এটা হয় না। তখন উনি বলছিল, দেখো রফিক, দেখেন রফিক, আপনি হয়তো আপনার কষ্ট বিনিময়ে আপনি পারিশ্রমিক পাচ্ছেন না, আল্লাহ আপনার জন্য জমা রাখতেছে, এটা আপনি একদিন না একদিন আল্লাহর কাছ থেকে পাবেন। আসলে সত্যি আমি এটা ওনার কথাটা বিশ্বাস করেছিলাম, তাই বিধায় আমি পরিশ্রম করে গেছি। সব রিজিকের মালিক আল্লাহ, তাই আজকে আল্লাহ আমাকে এখন আমাকে আল্লাহ একটা রিজনাল ম্যানেজার একটা বড় কোম্পানিতে, বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং বাংলাদেশের হাইজিন ডিভিশনে একটা 1 নম্বর ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি, প্রোডাক্ট নিয়ে। সেই কোম্পানি একটা রিজনাল ম্যানেজার, আমি একটা গাড়ি ক্যারি করি, কোম্পানি একটা গাড়ি দিয়েছেন আমাকে, ড্রাইভার দিয়েছেন, ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে এই গাড়ি দিয়ে ঘুরতে পারি, আবার কোম্পানির কাজ করি, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। আপনার যে ওই যে কঠিন যে পিরিয়ডটা ছিল, ওই পিরিয়ডে আপনার কোনো সাপোর্টার বা কেউ ছিল না? কারণ প্রতিটা মানুষের কঠিন পিরিয়ডে কেউ না কেউ একজন সাপোর্টে তো থাকে। আসলে পৃথিবীতে মানুষের কারো না কারো সাপোর্ট লাগে, বড় হইতে গেলেও লাগে, চলতে গেলেও লাগে। কিন্তু
আমি আল্লাহর উপরে ভরসা রেখে বিশ্বাস এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মান রেখে আমি বিশ্বাস করতাম আমি আসলে প্রিয় রূপ বাংলাদেশে আউলিয়া কেরামদের খুব জনসমাগম, আউলিয়ারা বাংলাদেশে ইসলাম প্রচার করছেন, তাদের প্রতি আমি আসলে খুবই আন্তরিক এবং তাদের প্রতি আমার খুব ভালোবাসা। তাদের পথ প্রদর্শকগুলো আমার খুব ভালো লাগে, ওনাদেরকেও আমি খুব বিশ্বাস করি। তো সবসময় নামাজ কালাম পরে তখন আমি নামাজ পড়তাম, নামাজও পড়তাম, কষ্ট করতাম। তখন দেখা গেছে আল্লাহর তরফ থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যেত। তখন আসলে আমার একটা ভ্যান ড্রাইভার ছিল, তো আমি আসলে লজ্জায় আমি ভ্যান ড্রাইভারকে বলতে পারতাম না। তো ও আবার যখন দুপুরবেলা লাঞ্চের সময় তো ভ্যান গাড়ি নিয়ে বাসার পাশে ভ্যান রেখে বাসায় খেতে যেত। তখন আমি কিন্তু ওকে লজ্জায় বলতে পারতাম যে আমার ক্ষুধা লাগছে বা আমি খাবো। আমি বলতাম যে না খাবো না, আমাকেও সে টানতো খাওয়ার জন্য, কিন্তু আমি খেতাম, যেতে চেতাম না। ও আমাকে টেনে টেনে নিয়ে যেত, ও বুঝতে পারতো। তখন সে আসলে আমাকে মানে প্রতিদিনই ওর বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করতো। প্রতিদিন আমি যেতাম, ও বাসায় যাই রান্না করুক আমাকে খাওয়া। কিন্তু আসলে এটা আল্লাহর তরফ থেকেই ব্যবস্থা করে দিছে। ওই মানুষটা একটা ভ্যান ড্রাইভার, তার প্রতি যে মানুষের এত ভালোবাসা, আর আমি তো তখন ক্ষুধার্ত। পরিশ্রম মানুষ যারা করে তাদের ক্ষুধা থাকে বেশি। তখন সে যে আমাকে খাওয়াতো, আমি আসলে খুবই মানে নিজেকে মানে মনে করতাম যে আল্লাহর রহমত দিছে আর আমি নিয়ামত খাচ্ছি। এবং ওই মানুষটার প্রতি আমার আসলে এখন এই মানুষটাকে আমি দু একবার গেছি খোঁজার জন্য, আমি পাই নাই। কিন্তু ওই মানুষটার কাছে আমি আল্লাহর কাছে দোয়া করি যে ওই সময়টা সে আমাকে যে ক্ষুধার্ত অবস্থায় যে খাবারটা দিছে, যে এই খাবারটা আসলে অনেক কষ্টের ছিল, তারও তো ফ্যামিলি, কষ্টের ইনকাম, সে আমাকে নিয়ে খাওয়াতো। তো আমি ওই লোকটাকে নামাজ পড়ে এখন ওই লোকটার জন্য দোয়া করি, কারণ ওনাকে পাচ্ছি না। যদি পাইতাম তাহলে ওনাকে, ওনার ফ্যামিলিকে অন্তত এক বেলার জন্য আমি মন ভরে যদি খাওয়াইতে পারতাম, আমার তৃষ্ণা মিটতো। আমি মনে করতাম আমি একটা দায় মুক্ত হইলাম। কিন্তু আমি ওনার কাছে একটা দায়ভার যেন রয়ে গেছে, ওনাকে আমি কবে খাওয়াবো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো বা আল্লাহ যদি কখনো যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, ওনাকে পাই, ওনার ফ্যামিলিকে পাই, তাহলে ইনশাল্লাহ আমি এটা কখনো মিস করব না। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ ইনশাল্লাহ। এটা। আর এর পরবর্তীতে সেলস নিয়ে কি কোনো জটিলতায় পড়ছেন? আমরা তো সেলসের মানুষ, আসলে সেলস নিয়েই সবসময় থাকি। বাংলাদেশে আসলে সেলসের বড় অপরচুনিটি আছে। এক সময় ভয়ে মানুষ সেলসে যেত না। তো সেলসে না গেলে কি হতো? মানুষ না গেলে তো বুঝবে না যে এটা সেলসের, যারা সেলসম্যান সেলস করে, ওনারা বয়ে যেত না টার্গেট। কিন্তু সেলসম্যানের টার্গেট সব জায়গায় আছে, আমাদেরকে সেলস করতো। তো এখন আলহামদুলিল্লাহ এখন অনেকটা চেঞ্জ হয়েছে, এখন মানুষ সেলসে আসতে চায়। আপনার তখন তো মানুষ এসএসসি পাস করে আসতো না, এখন আমাদের মাস্টার্স, এমবিএ এবং আরো ভালো পড়াশোনা করে ওরা সেলসের জন্য গবেষণা করে আসতে চায়। সেলস কিভাবে ইমপ্রুভ করা যায়, সেলস কিভাবে চাকরি করা যায়। আপনি তো আমার জানা মতে দীর্ঘ একটা সময় আর কি সিলেটের বাইরে ছিলেন, 2016-17 পরে মেবি। জি। তারপর আবার রিজনাল ম্যানেজার হয়ে সিলেটে আসেন। জি। ওই যাত্রাটা কেমন ছিল আপনার? ও আচ্ছা, আমি আসলে সিলেটের থেকে 2019 সালে সিনিয়র এরিয়া ম্যানেজার হিসাবে যখন হই, তখন আমার একটা ট্রান্সফার হয় কুমিল্লাতে। 2019 সাল থেকে 2024 সাল ছিলাম কুমিল্লা, 2025 সালে ছিলাম আবার চিটাগং 1 বছর। মোটামুটি ওই জার্নিটা আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। যে কারণ আমার একটা সেলসম্যানের একটা বড় হতে গেলে তাকে তার কাভারেজ প্রয়োজন আছে, সে কি কোন কোন এরিয়াতে কাজ করেছে। তা আমি আসলে ওখানে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে নতুন একটা জায়গায় আসলাম, নতুন কিছু শিখলাম। নতুন কিছু যেমন শিখলাম, যেমন কুমিল্লা, চিটাগং, ওখানে আরেকটু
ঘনবসতি এরিয়া। সেই ঘনবসতি এরিয়াতে আসলে মানুষের কেনাকাটা আসা যাওয়া ঘনত্ব হয়। সেখানে দেখা গেছে কাজ করতে গেলে এই সিলেটে যদি 10টা কোম্পানি কাজ করে ডাইপার নিয়ে, সেখানে 20টা কোম্পানি কাজ করে ডাইপার নিয়ে, বা যে কোনো Competition টা প্রোডাক্ট, বেশি। একটাই প্রোডাক্টের 20টা কোম্পানি, বেশি কোম্পানি থাকে। তখন ওখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়। এই যে বড় চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করে আসাটা কিন্তু একটা বড় এক্সপিরিয়েন্স, কারণ তখন নিজেকে আর একটু ভালো experience ধরা যায়। প্রুভ করা যায় নিজেকে, ওটা প্রমাণ করার একটা কিছু থাকে। তো সিলেটে আপনি লাস্ট যখন আসেন রিজনাল ম্যানেজার হয়ে আসেন, তো তখন এটা অনুভূতিটা কেমন? আসলে আমার অনুভূতিটা তখন, সিলেটে যখন আসি আমাকে যখন প্রমোশন দেয়, সেটা আসলে আমার মনে হয় যে যেদিন আমি প্রমোশনের কথা শুনেছি সেদিন আসলে আমার আমার মনে হয়েছে যে আমার আসমান জমিন সবই মানে নূরের একটা আলো হয়ে হাসতেছে। আমার কাছে এরকম হাসি উজ্জ্বল মনে হয়েছে। আমি নিজেও অনেক মানে এই আনন্দে আমি কেঁদে দিছি। আমার মাকে যখন প্রথম খবরটাই আমি আমার মাকে, বাবাকে জানাইছি, তখন আসলে আমার চোখে আমি পানি ধরে রাখতে পারিনি। তখন আমার আব্বাকে যখন জানাইছি, আমার আব্বা খুব খুশি হয়েছেন, আমার আম্মাও খুশি হয়েছেন, এবং আমার আম্মাও কেঁদে দিয়েছেন আমার সাথে। তো তারা এটা অনেক দিনের আশা করতেছিল যে একটা আমার ছেলে অনেক বড় হবে, এরকম কিছু। তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিও অনেক খুশি। আমার ফ্যামিলির পরিবারের সবাই খুশি হয়েছেন, আমার স্ত্রী, আমার সন্তানেরা, তারা অনেক উপভোগ করছে। আপনার এই দীর্ঘ সময়ের যে জার্নিতে, ঠিক আছে, আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি শিখলেন, এবং কোন জিনিসটা মানুষের বিজনেসম্যান, এজ এ বিজনেসম্যান কিংবা একজন জব হোল্ডার হিসাবে তার লাইফে ক্যারি করা উচিত সাকসেসের জন্য? কারণ আপনার ফেলিয়ার থেকে সাকসেস হওয়ার এটা একটা কঠিন ব্যাপার, আপনি কিন্তু এটা করে দেখাইছেন। সো এটার জন্য কোন ধরনের সাজেশনগুলো মানুষকে আপনি দিবেন? আচ্ছা, এটার জন্য হলো কি, সবচেয়ে বড় কঠিন কাজ হলো মানুষ চালানো, মানুষকে কন্ট্রোল করা, মানুষের অনুভূতি বোঝা, মানুষের ভিতরে কি কাজ করে, এটা বোঝা বুঝতে পারলেই আপনি একটা Success. প্রকৃতিক সেলসম্যান হতে পারবেন। কারণ দেখা গেছে কি, এক এক মানুষ এক এক রকমের ব্রেন, এক এক মানুষ এক এক ধরনের তার চিন্তা ধারণা। তখন সবচেয়ে বড় কথা, আমরা যে মার্কেটে কাজ করি, অনেকগুলো লোক নিয়ে কাজ করি, তখন অনেকগুলো এখানে দেখা যায় 20 জন, 25 জন, 30 জন লোক, তাদেরকে চালাইতে গেলে দেখা যায় তাদের 20-30 জনের মতন হয়, এক মতন। তাদেরকে আবার একটা জায়গায় নিয়ে আসা, একমত করা, তাদেরকে পজিটিভ পজিটিভ মাইন্ডসেট করা, এটা আসলে অনেক কঠিন। Difficult. এবং এটাতে একটা এক্সপিরিয়েন্স কি, আপনি বুঝতে পারলেন যে মানুষের একজন কথা বললে বোঝা যায় যে উনি এর পরবর্তীতে উনি কোন পর্যায়ে কথা বলতেছেন, যে বলবেন, এবং তখন আপনি সাথে সাথে নিজেকে ইনস্ট্যান্ট আপনাকে ব্রেনে কাজ করবে যে আপনি তখন এই কথা বলেন, জি, অন্য কোনো ইয়াতে যাবেন। মাইন্ডসেটটা বোঝাটা জরুরি এখানে। ইনস্ট্যান্ট বুদ্ধি আপনাকে থাকতে হবে একজন সেলসম্যানের। যদি ইনস্ট্যান্ট বুদ্ধি থাকে তাহলে সে সেলসম্যান অনেক বড় একটা সাকসেসফুল জায়গায় যেতে পারবে। এটা বুঝতে পারলাম। ইনস্ট্যান্ট বুদ্ধি না থাকলে সেলস করাটা ডিফিকাল্ট। আর রয়েছে মানুষের মাইন্ডসেট বুঝতে হবে। মাইন্ডসেট বুঝতে হবে, কি ওনার মাইন্ডসেটটা, বুঝতে পারছি। কি চাচ্ছেন, আচ্ছা, কি বলতেছেন। অনেক ক্ষেত্রে তো আপনাদের সেলসে দেখা যায় দোকানদারদের সঙ্গে অনেক সময় দেখা যায় একটা প্রবলেম পড়ে যান। মাসে টার্গেট ফিল আপ করতে গিয়ে অনেক সময় দেখা যায় ওনাকে প্রেশারাইজ করেও সেল করাইতে হয়। এরকম অবস্থায় কি আপনি ওখানে গেছিলেন? আসলে এরকম হবেই, যখন আমার একটা মার্কেটের টার্গেট থাকবে, আমার একটা টার্গেট আছে, তো সেই টার্গেটটা যখন আমি দেখবো যে মাসে আমার ফুলফিল হচ্ছে না, তখন লাস্টে দেখা গেছে যে আমার এখন একটা বড় সেলস দরকার। তখন আমি আমার যাদের সাথে যারা প্রোডাক্ট বেশি বিক্রি করে তাদেরকে তখন আমি পুশ করব, এটাই স্বাভাবিক। এবং তাদের যারা ভালো পার্টি, যারা হলো আমাদেরকে ক্যাশ টাকা দিয়ে দিবে, যে প্রোডাক্ট দিলে টাকা দিয়ে দেয়, তখন আমাকে
তার কাছে যেতে হয়। তখন কি করি, ওই পার্টির কাছে যাই, ওনাকে বোঝানোর চেষ্টা করি যে এই প্রোডাক্টটা আপনি রাখেন। তখন উনি যদি কনভিন্স হয় তাহলে আমরা ওনাকে দিয়ে দিই। তখন আমরা চেষ্টা করি আমাদের যে রিলেশনশিপটাকে কাজে লাগাইয়া তখন আমরা এই সেলসটা নিয়ে আসি। আচ্ছা, আপনার সেলসের দিকে আপনি তো সিলেট, চিটাগাং, ঢাকা বিভিন্ন জায়গা ছিলেন, তো সবচেয়ে কঠিন জায়গা কোনটা সেলসের জন্য? কঠিন জায়গা কোনোটাই নাই, সবই সহজ, কিন্তু চ্যালেঞ্জের জায়গাটা বেশি হয়ে যায় যখন ঢাকা রাজধানী, প্রথম চ্যালেঞ্জ রাজধানী, তারপরে চিটাগং, তারপরে হলো কুমিল্লা। এখন অনেক বড় একটা মার্কেট কুমিল্লাতে, সিলেট এরপরে। তো আসলে চ্যালেঞ্জের জায়গায় কিন্তু রাজধানী, এরপরে চিটাগং। আমার এই তিনটার ভিতরে চিটাগাঙ্গে আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। ওখানে একটু কমফোর্ট জোন আপনার জন্য সিলেটি মনে হচ্ছে। না, কমফোর্ট জোন কোনো জায়গায় নাই, কিন্তু সিলেটের সাথে আমার কেন যেন একটা মিলে গেছে, রিলেশন বা আমার একটা এখানে এই যারা পার্টি আছেন 60% পার্টির সাথে আমার একটা রিলেশনশিপ আছেন, যে কাউকে ভাই ডাকি, কাউকে বিআই ডাকি, কাকে আঙ্কেল ডাকি, কাউকে বন্ধু ডাকি। চাকরির সুবাদেই তাদের সাথে একটা সম্পর্ক। এরকম সম্পর্ক তৈরি করছি নিজের জন্য। ওনারাও আমাকে খুব রেসপেক্ট করে, ভালোবাসে। একটা কথা বললে এটা বিশ্বাস করে, তাদেরও বিশ্বাস জয় করাটাও তো আমার জন্য কঠিন ছিল। জি, এটা একদিনে হয় না, এটা লম্বা সময় প্রচেষ্টার ফল। জি। আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের ডাইপার ইন্ডাস্ট্রিতে আছেন, তো বাংলাদেশের ডাইপার ইন্ডাস্ট্রিটা আপনার ভবিষ্যৎটা কিভাবে দেখেন? ও, বাংলাদেশে আসলে ডাইপার ইন্ডাস্ট্রি ভবিষ্যতে এই অতীতে ছিল না। অতীতে বিদেশ থেকে আমরা ইম্পোর্ট করতাম, করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা সেলস করতাম। তো এখন দেখা গেছে বাংলাদেশে বর্তমানে প্রায় 40-50টা কোম্পানি চলে আসছেন, যে এরা ম্যানুফ্যাকচার মার্কেটিং করতেছেন, কিন্তু ম্যানুফ্যাকচার প্রায় 30-35টা করতেছেন। তার ভিতরে 8 থেকে 10টা কোম্পানি আছে খুব ভালো অবস্থা। বড় কোম্পানি, যা হলো বড় বড় ওনার ইন্ডাস্ট্রি। তো ওনারা বাংলাদেশের ব্র্যান্ড নিয়ে ওরা কাজ করতেছেন, ডাইপার নিয়ে। তার কারণে বিদেশি কোম্পানিগুলো এখন বাংলাদেশে সুযোগ পাচ্ছে কম। আর এক সময় আমাদের দেখা যেত ডায়াপার ইউজ করতো শুধু হায়ার লেভেলের পার্সন, কিন্তু এখন বর্তমানে মিডিল লোয়ার লেভেলের যারা আছেন ওনারা ইউজ করেন। এখন দেখা গেছে সবাই ইউজ করার ফলে জন্য চেষ্টা করে। এখন ওই যে বিভিন্ন বাংলাদেশের যে কোম্পানিগুলো, অনেক কোম্পানি আছে একটু দাম কম প্রোডাক্ট দিতে পারতেছেন, ওনারা কিন্তু ইউজার বাড়াচ্ছেন। প্রতি মাসে, প্রতি বছর আপনার 25 থেকে 30% লোক ইউজার বাড়তেছে। হ্যাঁ, এটা একটা বড় একটা ভালো বড় অ্যাচিভমেন্ট। কিন্তু বাংলাদেশে প্রতি মান্থলি 160 থেকে 180 কোটি টাকার সেলস আসে এবং এটা প্রতি ডাইপারে। প্রতি মাসে মাসে এটা ইনক্রিজ মাসে আছে। ইয়ারলি ধরেন 1900 কোটি টাকা হ্যাঁ, এটা ইনক্রিজ বা 2000 কোটি টাকার একটা মার্কেট ডাইপারের। বাংলাদেশে। জি, বাংলাদেশে। তার ভিতরে বাংলাদেশের ভিতরে ভালো কোয়ালিটি, ভালো ব্র্যান্ড নিয়ে আসেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল। তাহলে মোটা ইনসেপ্টটা তো আমার জানা মতে আপনারা তো রপ্তানিও করেন ডাইপার। জি, আমাদের যতটুকু আমি শুনছি প্রায় 7টা দেশে আমাদের কোম্পানি রপ্তানি করে। এক্সপোর্ট করে। আর এটা তো বর্তমানে তো দিনে দিনে শুধু ইনক্রিজ হচ্ছে, জি, আরো মার্কেটটা আরো বড় হবে ইনশাল্লাহ। আমাদের অনেক বড় একটা আশা আছে বাংলাদেশে, যে আমরা বাংলাদেশে নাম্বার 1-এ যাব ডাইপারে। সেই নিয়ে আমাদের কোম্পানি কাজ করতেছে। ইনশাল্লাহ আশা করি এটা আপনাদের ভবিষ্যতে। একটা সময়ে আমরা যেতে পারবো। তাই ভবিষ্যতে আমি দেখি এখানে ইনশাল্লাহ ভালো হবে আমাদের। ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু নিয়ে কাজ করতে পারবো, নিজেকে ডেভেলপ করতে পারবো, এবং কোম্পানিও অনেক বড় হবে ইনশাল্লাহ। এটা একটা ভালো দিক। আমারও জানা মতে আর কি 2014-15 পর থেকে বাংলাদেশের যে কোম্পানিগুলো এদের মোটামুটি ভালো একটা ডাইপার মার্কেটে নিয়ন্ত্রণে চলে আসছে। এর আগে যে আপনি বলছিলেন মলফ্লেক্স বা হাগিস, অন্যান্য কোম্পানির একটা যে ভালো একটা যে মার্কেট ছিল, এটা আস্তে আস্তে কমে এখন বর্তমানে বাংলাদেশি কোম্পানিগুলো ম্যাক্সিমাম লিড পজিশনে চলে আসছে। এটা একটা দিক। আর মার্কেটটা দিনে দিন অনেক গ্রো হচ্ছে।
সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিজনেস আড্ডায় জয়েন হওয়ার জন্য। আমাদের বিজনেস আড্ডাটা এসে আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, বিজনেস আড্ডাকে ধন্যবাদ, ম্যানেজমেন্টকে, বিজনেস আড্ডার ম্যানেজমেন্টকে ধন্যবাদ যে আমাকে এখানে এনেছে। আমি এই প্রথম একটা ইন্টারভিউতে আসছি। আসলে আমার এরকম কোনো ইন্টারভিউ আর কখনো হয়নি। তো এটা আপনারা একটা আমাকে ডেকেছেন, তার জন্য আপনাদেরকে থ্যাঙ্কস। আর আশা করি এর মাধ্যমে আমার একটা পরিচিতি আসবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো কিছু করতে পারি, আমার কেরিয়ারকে আরো ডেভেলপ করতে পারি। আর আমার এখানে যদি কোনো কথাতে ভুল থাকে, আপনারা বা যারা আমার এই আমাকে দেখতেছেন বা আমার কথা শুনতেছেন, আমার কোনো ভাষাগতভাবে কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে সুদৃষ্টিতে দেখে ওরা একটু সমন্বয় করে নেবে, আমারটা বুঝে নেবেন আর কি। এটাই আপনাদের কাছে আপনাদেরকে অনুরোধ। এবং আপনাকেও ধন্যবাদ যে আপনার দীর্ঘ সময় আমাকে সময় দিচ্ছেন। জি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের বিজনেস আড্ডায় আসার জন্য। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো আড্ডায়।